ফার্মটা আসলে আপনার যাত্রাটা কত দিনের শুরু হয়েছে? তাও তো 20 বছর। 20 বছর ধরে এই গরুর প্রেমিক হয়ে গেছেন আসলে। আমি জাস্ট কথাটা ভুল হয়নি, আমার শ্বশুর বাড়ি থেকে দান করেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার শ্বশুর। ওখান থেকেই ওই বাছুর থেকে ইনশাআল্লাহ আমি এটা ডেভেলপ হয়েছি। যাক সেটা মাশাআল্লাহ, হলো তাহলে এটা। মানে ওই যে লাতিন গারে দান করে নানা নানি ঠিক ওইভাবে দিয়েছিল ছোট্ট একটা বাছুর, ওখান থেকে লালন পালন করতে করতে আজ এই পর্যন্ত। যাক মাশাআল্লাহ, সুন্দর। কিন্তু একটা দুধের দাম এখন কেমন পাচ্ছেন আপনারা? দুধের ফ্যাটের উপরে দেয়, আমরা 50, 55, 55 এরকম ভাবে আপনারা দুধ বিক্রি করতেছেন। তবে এই তিনটা গরুর থেকে সকালবেলা আপনার কেমন দুধ আসে? আমার সকাল বিকাল দিয়ে 30 লিটার দুধ আসে। সামান্য কিছু রাখতে 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 একটা ব্যাগ সঞ্চয় করে। হ্যাঁ হ্যাঁ। জাস্ট আমি এই খামারিতে জাস্ট আমি সঞ্চয় সেই করেছি। আপনার খামারটাই এখন আপনি মনে করেন যে একটা সঞ্চয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। আজ 15ই জুন 2025 সাল, রোজ রবিবার। আজ আমরা অবস্থান করতেছি পাবনা জেলার চাটমোহর উপজেলাতে গুনাইগাছা গ্রাম। তো এখানে একজন প্রান্তিক একটা খামারি, উনি কত বছর ধরে এই গরুর সেক্টরে আসছে বা কয়টা গরু দিয়ে সে এই খামারটা শুরু করছিল, তারই একটা গল্প আমরা তার কাছ থেকে জানবো। যে আসলে এই গরুর সেক্টর থেকে আমরা যারা নতুন উদ্যোক্তা আছি, যে আসলে তারা কিভাবে এই গরুটা শুরু করলে আমরা খামার পরিচালনা করতে পারবো, খামারটা আসলে কিভাবে তার শুরু হয়েছে। তো কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘুরতে চলে আসলাম আপনার ফার্মে, জানতে পারলাম যে আপনার একটা ফার্ম করছেন। কয়টা গরু আছে এখন? এখন বর্তমান 10টা আছে। 10টা গরু আছে না? আচ্ছা, তো আসলে এই আপনার এই ফার্ম যাত্রাটা কেমন ভাবে শুরু হলো আমাদের একটু জানাবেন। আমি একটা গরু প্রথম আমার হয়, নিয়ে আমি এটা শুরু করি। আচ্ছা, তারপরে এখানে একটা ছোট্ট একটা ছাপড়ার মধ্যে গরুটা করার পরে ধীরে ধীরে আমার ওই গরুর থেকেই ডেভেলপ হয়। আচ্ছা, প্রথম যে আপনার গরু, যে আপনি গরুর সেক্টরে যে আসলেন, প্রথম যে একটা গরু কিনলেন আপনি, তো আমার কথা যে প্রথম আপনার এটা হচ্ছে জাগলো কিভাবে মনের মধ্যে যে একটা আমি গরু পালবো আর কি? গরুটা করার কারণ মানে গরুর প্রতি আপনার ভালোবাসাটা আসলো কিভাবে? কারণ আমরা তো কৃষক, জি, আর আমাদের দুধের প্রয়োজন আছে। হ্যাঁ অবশ্যই। আমাদের ঘাস অ্যাভেলেবল আছে আমাদের, তাহলে আমার সমস্যা নেই। এই জন্য আমি গরুটা যখন পালা ধরলাম ধরতে ধরতে আস্তে আস্তে ওখান থেকেই আমি মোটামুটি আমার গরু হয়ে গেছিল প্রায় 15-16টা। আচ্ছা, এখন ধরেন কিছুটা ইফেক্টেড হয়েছে বা কিছু বয়স হয়েছে, চেঞ্জ করেছি আমার। ওই বাচ্চার থেকেই গাভীর যে বাচ্চাগুলো, এই গুণে ইনশাল্লাহ আমি আর ছাড়ি নাই। এর আগে 2.5 বছর হয়তো 2.5 বছর একটা পাললাম। আচ্ছা, পাইলে গরুটার সঠিক ভাবে দাম না পাওয়াতে আসলে আল্লাহ আমার করছে যে আমি বললাম যে 2.5 বছর আর আল্লাহ যেন না দেয়, পরের বছরে আমাকে 5টা বকনই দেয়। আল্লাহ থেকে একটা 5টা বকন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তখন আমি 5টা বকনে রেখে দিই। আচ্ছা, দেওয়ার পরে আমার খামারে আবার করার পরে আমি একটা গরু ছেড়ে দিই। আমি ঘর টর করলাম, আনুষঙ্গিক টাকা পয়সা যাই নগদ ছিল, আচ্ছা, সেগুলো দিয়ে আমি ঘরটা করলাম। করার পরে এখন বর্তমান যে গরুর অবস্থান, আমার ধরেন 10টা গরুর মধ্যে অলরেডি 6টা প্রেগনেন্ট হয়েছে। 6টা গরু অলরেডি প্রেগনেন্ট আছে এখানে। আচ্ছা, আর 3টে আমি দোয়াই। এখন দুধ সামান্য, কারণ খাদ্যর দাম বেশি, আমরা ওই দুধের দাম পাই না। আচ্ছা, এই যে এইখানে আসলে খামারিরা একটা বিশাল ধাক্কা খেয়ে যাচ্ছে যে আছে খাদ্যের দামটা যদি একটু দুধের এই দামটা আমরা বেশি পাইতাম, তাহলে আমরা খাদ্যর দামটা যেটাই আছে একটু কমাইতো। এইভাবে আমরা অবশ্যই আরো একটু লাভবান হতাম।
মাঝখানে এই যে কিছু কিছু ল্যাম্পাস আনুষঙ্গিক এতে আমাদের বাছুরের বা গরু মানে একটা রোগ আসার কারণে, এই রোগ আসার কারণে আমার দুটা তিনটা বাছুর কেটে গেছে। আমাদের গ্রামে বহুত 10 থেকে 20টা বাছুর কেটে গেছে। আচ্ছা, এই অবস্থানে এখন আল্লাহ আমাকে খুব ভালো রাখছে, গরু বাছুরের অসুখ বিসুখ নেই, আমি খুব পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি। হ্যাঁ, খামারে আসার পরে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খামারটা এমন পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। আমি কোনো চাকরি বাকরি করি নাই। আচ্ছা, লেখাপড়া করার পরে আমি একটা ব্যবসা করতাম, ব্যবসার মাঝখান দিয়ে আমার গুরুজন ছিল, গুরুজনের আদেশ অনুযায়ী আমার বাবা বলে গেছিল যেন গরু টরু দেখার পরে আমি 1 বছরে ইনশাল্লাহ ডেভেলপ হয়ে গেলাম। সেটা হলো বাবা মার দোয়া। অবশ্যই দোয়া থাকতে হবে, বাবা মার এই যে গুরুজনের দোয়া আছে, যার জন্যই তো আপনি উঠতে পারছেন। হ্যাঁ, এটা একটা বড় জিনিস। আমার কতদিনের এই ফার্মটা আসলে আপনার যাত্রাটা কতদিনের শুরু হয়েছে? তাও তো 20 বছর। 20 বছর ধরে এই গরুর প্রেমিক হয়ে গেছেন আসলে। তো প্রথমে তো আপনার এই একটা দিয়েই আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে শুরু হয়ে গেছে। তো এখন মাশাআল্লাহ এখন আপনার 10টা গরু আছে। তো 6টা আছে আপনার প্রেগনেন্ট আছে, এছাড়া 4টা আছে, একটা আছে ষাঁড় গরু, আর 3টা দুধের গরু আছে এখন। আচ্ছা, এই 3টা কোন 3টা দুধের? এখন সামনে এই দুটো আড়ে বছর হয়েছিল, দুটো কেটে গেছে, বুঝছেন? এই দুইটা আড়ে বছর হয়েছে কেটে গেছে। মানে আমার ছেলেরা একটু মনে ছিল যে আল্লাহ তুমি আড়ে বছর দাও। আচ্ছা, আল্লাহ দিল দুটা আড়ে বছর, কিন্তু আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ, আমি বলছি ওটা মনে কষ্ট করে লাভ নেই। আর হায়াত মওত তো মনে করেন যে আল্লাহর হাতে, এটা এখন চলে গেছে। এখন দহন করতেছেন কিভাবে? এখন ওই যে যেটাই 3টার যে দুধ হয় তাও আমি কভারেজ করতে পারি না, কারণ আমাদের সাইড থেকে কভার করতে হয়। এটা একটু কষ্ট হচ্ছে। দুধের দামটা আমরা সঠিকভাবে পাচ্ছি না। দুধের দাম এখন কেমন পাচ্ছেন আপনারা? দুধের ফ্যাটের উপরে দেয়, আমরা 50, 55 এরকম ভাবে আপনারা দুধ বিক্রি করতেছেন। তবে এই 3টা গরুর থেকে সকালবেলা আপনার কেমন দুধ আসে? আমার সকাল বিকাল দিয়ে 30 লিটার দুধ আসে। সকাল বিকাল দিয়ে 30 লিটার দুধ আপনার। এখন ওইটা বড় হয়ে গেছে, ওই বাছুরটা দুই দোয়াই, বুঝছেন? আচ্ছা, ওই বড় বাছুর দিয়ে আপনি এখনো গাভী দহন করেন। আবার এটাকেও আবার কাজ করতাম, এটা বানা যাওয়ার পরে ওইটা দিয়ে আবার দোয়াইতাম। আচ্ছা, এখন এই অবস্থানে আছি। এখন আমরা খামারিরা আসলে বেশিরভাগ খাদ্যর দাম, দুধের দাম পাই না। খাদ্যের দামটা নিয়ে এই জায়গাতেই আপনারা একটু কভারেজ করতে পারতেছি। আচ্ছা। তো এই যে কাঁচা ঘাস আমরা দেখতে পাচ্ছি, যে কাঁচা ঘাসের মধ্যে কিন্তু আমরা মূলত দেখি যে কাঁচা ঘাসটা কিন্তু এমনি মানুষ খাওয়ায়। তা আপনি এখানে যে আবার পানি দিচ্ছেন, এটার কারণটা? পানি দেওয়ার কারণ হলো এই ঘাসটা আমরা মাটি থেকে নিয়ে আসি। মাঠে দেখা যাচ্ছে পোকা মাকড় অনেক কিছু এখানে ঢুকে থাকতে পারে ঘাসে। অবশ্যই। এই জন্য পানিটা দিলে ওই জিনিসটা বেরিয়ে যায়, তখন এরা কোনো এফেক্টেড হয় না। আচ্ছা, মানে পরিষ্কার তাইলে ভাবে সেইভাবে ফুড পয়জনটা তাদের হয় না গরুটার, যাতে এই জন্য পোকামাকড় পানিতে ভেসে ওঠে, তখন এই ঘাসটা পরিষ্কার ভাবে তারা খাইতে পারে। যাক, মাশাআল্লাহ, সুন্দর কিন্তু একটা পলিসি। দর্শক, আপনারা যারা নতুন ফার্ম করতে চাচ্ছেন, আচ্ছা, যারা নতুন উদ্যোক্তা আছে, যারা নতুন একটা ফার্ম করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্য আসলে তারা কিভাবে শুরু করতে পারবে, এটা আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু শেয়ার করেন। আমার ইয়েতে সেটা হলো, যদি নতুন খামারি হয়, এই বকনা সাইজের বাছুর একটু নাম্বারিং বহুত জাতের আছে। অস্ট্রেলিয়া, ফিজিয়াম, জার্সি, বহুত রকমেরই আছে। আমরা আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট হয়, বেশিরভাগ হলো এই ক্রস। আমাদের দেশের সঙ্গে ফিজিয়ান জাতের জার্সি এগুলাই কিন্তু আমাদের ফিট হয়ে যায়, যে কোনো আবহাওয়ার সাথে এগুলা ফিট হয়ে যাইতে পারে। তো আমার কথা যে তাহলে যারা নতুন উদ্যোক্তা, যারা নতুন একটা ফার্ম করতে চাচ্ছে, তারা একটা বকনা বাছুর বা একটা গাভী, আপনি কিভাবে তাহলে আপনার যাত্রাটা যেমন ভাবে শুরু করছেন সেম ভাবে আমাদের একটু বলে দিবেন। ধীরে 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 ওই একের থেকে এরকম ভাবেই হয়েছে। তখন পরিচর্যা করছি, ওইখানে কভার করছি, আইরে হলে সাইডে দিছি, আইরে বাছুর কখন রেখে দিছি, এইভাবে আমার মানে আইরে বাছুর হলে ছেড়ে দিছেন, ওটা একটু যখন একটু বড় হয়েছে তখন বিক্রি করে দিছেন। আর বকনা বাচ্চা হলে তখন ওটা ফার্মে রেখে দিছেন, যাতে জাত উন্নয়ন করতে পারেন আরো। আচ্ছা, ডেভেলপ হতে পারে। জি। তো এখন আপনার নতুনদের জন্য আপনি বলছেন যে একটা বাছুর কিনে নিয়ে তারা যেন শুরু করে, কিন্তু একবারে যে আমি 10টা 5টা, এটা ভুল করবে। আচ্ছা, প্রথম যে আপনি একটা গরু কিনলেন, কিনে যখন আপনি খামারটা শুরু করলেন, তখন তো আপনার কিছুটা জাস্ট কথাটা ভুল হয়নি, আমার শ্বশুর বাড়ি থেকে দান করেছিল। আচ্ছা, ওখান থেকে ওই বাছুর থেকে ইনশাআল্লাহ আমি এটা ডেভেলপ হয়েছে।
মানে ওই যে লাতিন গারে দান করে নানা নানি ঠিক ওইভাবে দিয়েছিল, ছোট্ট একটা বাছুর, ওখান থেকে লালন পালন করতে করতে আজ এই পর্যন্ত। যাক মাশাআল্লাহ, সুন্দর কিন্তু একটা আমরা গল্প জানতে পারলাম যে তো আগেকার মুরব্বীরা কিন্তু ওই দেখা যাচ্ছে গরু দিত, দিত লাতি পুতিদের, অনেকে এটা প্রথা ছিল। অবশ্যই অনেকে শখ করে একটা দুধের দাম, আমি ধরেন 1.5 করে দুধ দিলাম, ঠিক আছে, কিন্তু আমি যদি সঠিক দাম না পাই, না, কিন্তু আমাদের থেকে কালেকশন করে নিয়ে যাচ্ছে, কালেকশন করে নিয়ে যা আবার ওরা ওই কোম্পানি দিচ্ছে, তাহলে আমরা কিন্তু অরিজিনাল ভাবে আমরা খামারি এখানে তৈরি করে দিচ্ছি, আর সেই থেকে আমরা সঠিক ভাবে দাম পাচ্ছি। এটা কিন্তু অনেক একটা কষ্টকর একটা কথা। আমাদের কাছ থেকে কালেকশন করে নিয়ে যায়, উনি আবার কোম্পানি দিচ্ছে, কোম্পানি থেকে ওদের কাছে ভালো বেনিফিট প্রফিট দিচ্ছে একটা। হ্যাঁ, ওই বেনিফিটটা আমরাই কোম্পানি দিব, কিন্তু ওই বেনিফিটটা যদি খামারিদের মধ্যে দেয়, তাহলে কিন্তু খামারের একটু হলেও সচ্ছল হতে পারে। হ্যাঁ, সচেতন ভাবে একটু চলতে পারবে খামার। এমন অবস্থান করছে কোম্পানি কালেকশনদেরকে দিয়ে দেশে পাঠায় দেয়, গ্রামে পাঠায় দেয়। আসলে কোম্পানিরা এরকম ভাবে দুধ কালেকশন করতে পারে না। আপনারা গ্রামগঞ্জে যারা এই যে ফার্মে আপনারা যেরকম ভাবে দুধ দেন, এই জন্য একটা সেন্টার তৈরি করছে, সেন্টার থেকে নিচ্ছে, কিন্তু আসলে এই সেন্টারতে আপনারা আসলে মূলত এক্স্যাক্টলি যে দামটা এটা পাচ্ছেন না, যার জন্য আপনাদের খামারটা চালাইতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখন কাঁচা ঘাস কয় বেলা করে খাওয়াচ্ছেন? আর দানাদার খাদ্য? দানাদার খাদ্য দেই আমি হলো এই যে ধরেন পানি খাওয়াইলাম, ঝাপায় টাপায়, ঝাপানোর আগে যে দানাদার আছে আমার, আচ্ছা, প্যারাগন আছে, আচ্ছা, তারপরে ওই আপনার ভুট্টা, আচ্ছা, ভুসি আছে। আপনার তো সব গাভী গরু, এখানে তো আর অন্য ডিফারেন্ট কোনো খাবার আপনার নেই? ডায়েরি হলে পরে অন্য সেটা অন্য খাদ্য দেওয়া যেত। তো এখন এই 2 বেলা দানাদার খাদ্য খাওয়াচ্ছেন? জি জি। আচ্ছা, প্রতিটা গরুতে আপনার কত কেজি করে আসলে দানাদার খাদ্যটা দিতে হয়? দিতে হয় তাও তো সকাল বিকাল 4 কেজি, একটা গরু 4 কেজি। আচ্ছা, কাঁচা ঘাসটা কেমন? কাঁচা ঘাস আমরা জাস্ট ওয়েট করে দেই না, আচ্ছা, একটা পরিমাণ গরুর খাওয়ার কতটুকু আমাদের এটা একটা অনুভব করি, করার পরে সেইভাবে আমরা দেই। ধরেন 4 আটিতে আপাতত 4 6-7 মণ এক অক্টে খায়। 7 মণ এক অক্টে আপনার দেখা যাচ্ছে 10টা গরু খাচ্ছে। 10টা গরু খাচ্ছে, তাহলে 2 অক্টে দেখা যাচ্ছে যে 14 মণ লাগতেছে। সেই ক্ষেত্রে কাঁচা ঘাসটা আপনার এরকম ভাবে খাওয়াচ্ছেন। ওটা এখনো খাওয়ানো শুরু করে নেই ওটা। আচ্ছা, তো আমরা আরেকটা জিনিস জানবো যে এই গরুর যাত্রায় আসার পর থেকে আপনার সফলতার যে কি কি করতে পারছেন আসলে? আমি সফলতা বলতে আমার একটু যে ভালো লাগছে, বা গরুকে যেটু সফলতা যেটুকু আছে, আমি দেখতেছি যে আমার যখন যেগুলো ছাড়িছি সেগুলো তো গেছে, আর আমি মনে করি একটা ব্যাংক দিক হয়েছে আমার এখন যেগুলো আছে আমার এইগুলো, ধরেন মানুষ যেরকম সামান্য কিছু রাখতে একটা ব্যাংক সঞ্চয় করে, জাস্ট আমি এই খামারিতে আমি সঞ্চয় সেই করেছি। আপনার খামারটাই এখন আপনি মনে করেন যে একটা সঞ্চয়? কোনো ব্যাংক লোন আদার সাইডে কোনো ইয়েতে আমার কোনো লোন কালেকশন নেই। আচ্ছা, আমি নিজেই এগুলো, মানে আপনি বলতে চাচ্ছেন যে মানুষ যেরকম ভাবে 2-4 টাকা 5 টাকা করে গুছায় একটা ব্যাংক তৈরি করে, আপনি সেরকম একটা গরুর সেক্টর তৈরি করে ফেলেছেন, গরুই একটা আপনার ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে। যাক মাশাআল্লাহ, ভালো লাগলো আপনার কথাটা শুনে। তো আমি এখন যেটা জানতে চাচ্ছিলাম, খামারি যারা নতুন উদ্যোক্তা তারা প্রথমত গরু সম্পর্কে তো তাদের জানতে হবে, আইডিয়া থাকবে না কোন জাতটা আমার আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট হতে পারে, এলাকায় ভিত্তিক এটা জানার প্রয়োজন আছে। মানে যে খাদ্যটা পরিমাণ মতন এইগুলোই সঠিকভাবে খাওয়ালে আর কিছু লাগবে না, আর কিছু অসুখ বিসুখ বেশি হবে না, বালাই হবে না, আর যত ওষুধ দিলে যতই হবে ইনফেকশন হয়, এতে বেশি আরো গরুর ক্ষতি হবে, দুধ কমে যাবে দেখা যাচ্ছে, আবার দেখা যাচ্ছে যে এই সমস্যা হয়ে যাবে, খাদ্য খানাতে সমস্যা হয়ে যাবে। আমার একটা ছোট্ট ডাক্তার পরামর্শ দিয়েছিল আমার গরুর কোনো দাঁত সেট করে না, কনসেপ্ট না হওয়াতে, তখন একটা ডাক্তার আছে বলে যে আপনি শুধু ফিট খাওয়ান কেন, ভুট্টা খাওয়ান কেন, ভুট্টাতে ইফেক্টেড এটা খুব গরম, আপনি 2 সপ্তাহ আমার কথা শুনে 2 সপ্তাহ ফিট খাওয়ান। কি ফিট খাওয়াবো বলে আপনি এসিআই অথবা প্যারাগন যেটাই খাওয়ান। আমি প্যারাগন নিয়ে আসলাম কয়েকদিন,
নিয়ে আসার পরে খাওয়ানোর পর 2 সপ্তাহের মধ্যে আমার ঘ্যাট ঘ্যাট করে 6টা গরু আমার প্রেগনেন্ট হয়ে গেল। যাক মাশাআল্লাহ। এই জন্য হিটটা এই ভুট্টাটা খুবই ইফেক্টেড, খুবই ইফেক্টেড। ভুট্টাটা আসলে সব সময় আসলে খাওয়া ঠিক না, সীমিত। তবে দুধের গরুকে মনে হয় আসলে দুধের গরু সীমিত সীমিত আকারে দুধের গরুর জন্য ভালো হবে। আর এছাড়া যখন আপনার প্রেগনেন্ট করবেন তখন মনে করেন যে আপনার অন্য খাদ্য দিতে হবে, তখন আর ভুট্টা না দিলেও চলবে। ভুট্টা না দিলে চলবে। আচ্ছা, তারপরেও যে অভ্যস্ত হয়ে গেছে খায় একটু করে ভুট্টা দিতে হবে। মানে এক পদে হাফ কেজি দিয়ে এইটা দিতে একটা মুখের স্বাদের জন্য একটা এই জন্যই আমরা গরু বাছুরের এই যে খাদ্য খাওয়ার কারণে আমাদের কনসেপ্ট হচ্ছে না, এগুলো আমাদের অভিজ্ঞ, এগুলো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। এটা যে আমি দেখলাম যে আসলে ভুট্টাটা যখন ক্রস করছি অল্প দিয়েছি, তারপরে আমার গরুটা কনসেপ্ট হয়েছে। এটা আমি সবাইকে বলছি, অনেকেই বলছি যে এই ঘটনাগুলো আসলে সত্য। আচ্ছা, কিছু কিছু খাদ্যের মধ্যে হয়। হ্যাঁ অবশ্যই আছে, কারণ খাদ্য তো জানতে হবে, না জানলে প্র্যাকটিক্যালি আমরা দেখতেছি, দেখার পরে তখন আমি আবার 10টা খামারি বা 2টা খামারিকে বলতেছি, তখন ওরা ওই করতেছে, তাহলে ভালো একটা টপিক। আচ্ছা, তো যাক মাশাআল্লাহ, আপনার কাছে সবকিছু জানতে পারলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।